সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা কথা বলবো হার্মের বর্তমান পরিস্থিতি এবং তার সমাধান নিয়ে। আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার লুৎফুন্নেসা, বিভাগীয় প্রধান, শিশু বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। দর্শক, আপনারাও আমাদের সাথে কথা বলতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে। অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটা একটু কমিয়ে নেবার জন্য। ম্যাডাম, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন? আমি ভালো আছি। তানিয়া, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাডাম। প্রথমে যে বিষয়টি জানতে চাইবো যে হঠাৎ করে হামের প্রকোপটি এত বেড়ে গেল কেন? হঠাৎ করে আসলে এই 2026-এ আমাদের হামের প্রকোপটা বেড়ে গেছে। এর অনেকগুলো কারণ আছে। 2020-এ আসলে করোনার যে প্রাদুর্ভাব ঘটে পৃথিবীব্যাপী, সেই সময় আমাদের হামের রুটিন ইমিউনাইজেশন প্রোগ্রামটা ডিসরাপ্টেড হয়েছে। এছাড়া আমাদের আরও কিছু এরিয়া আছে, মাঝখানে রাজনৈতিক অস্থিরতা গিয়েছে এবং এরপরে 25 সালে আমাদের টিকা কেন্দ্রগুলোতে আসলে হামের সমস্ত টিকার অ্যাভেলেবল ছিল না। এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। এছাড়াও আমাদের যে হার্ড টু রিচ এরিয়া, যেমন দ্বীপ এলাকাগুলা, বরগুনা, ভোলা, নোয়াখালীর চর এরিয়া, হাতিয়া, তারপরে আমাদের আরবান স্লাম এবং ওয়ার্কিং মাদার যারা সারাক্ষণ কাজে যাচ্ছে, হ্যাঁ, এগুলো অন্যতম কারণ। খুব সুন্দর করে ম্যাডাম বুঝিয়ে বললেন। এবার জানতে চাইবো আসলে কি লক্ষণ কিংবা উপসর্গ দেখলে আমরা আসলে বুঝতে পারবো যে শিশুর হাম হয়েছে? আসলে হাম হয়, হামের একটা নির্দিষ্ট সিজন আছে। হাম সাধারণত ডিসেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত এটা হায়েস্ট থাকে, দেখা যায়। এছাড়া যদি এক্সটেন্ড করে কোনো কোনো বছর এপ্রিল পর্যন্ত যেতে পারে। আমাদের এই হামের প্রকোপটা আমাদের দেশে এই বছর আমরা ফেব্রুয়ারি থেকে দেখতে পাচ্ছি। আর হামের হলো জ্বর আসবে, তীব্র জ্বর আসে, অল্প জ্বর না। জ্বরের সাথে কাশি থাকে, নাক দিয়ে পানি পড়ে, চোখ লাল হয়ে যায়। আর জ্বরের 4 দিনের দিন আমাদের শরীরে র্যাশ অ্যাপিয়ার করে এবং র্যাশ অ্যাপিয়ার করে পর জ্বরের তীব্রতা আরও 1-2 দিন বেশি থাকে এবং গ্র্যাজুয়ালি 5 ডেজের মধ্যে কমপ্লিট অ্যাপিয়ার করে ফেলে। তারপরে জ্বরটা কমে যায়। আর র্যাশের ডিস্ট্রিবিউশন একটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। র্যাশটা প্রথমে উঠে কানের পিছনে, আমাদের হেয়ার লাইন, সমস্ত মুখমণ্ডল, পরবর্তীতে সারা শরীরে দেখা দেয়। সুতরাং আমাদের অনেক কারণেই শরীরে র্যাশ আছে, কিন্তু হামের ধরনটা আলাদা। হামের ধরনটা একটু ডিফারেন্ট, আপনি যেরকম বললেন সেরকম। আমরা এই বিষয়ে আরো কথা বলবো ম্যাডাম। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। জি, আমার নাম আখি, আমি ঢাকা থেকে বলছি। জি বলুন। অ্যাকচুয়ালি আমি ডক্টরের সাথে কথা বলতে যাচ্ছিলাম। আমার বাচ্চার বয়স 18 মাস। 6 মাস। জি। ও গতকাল রাতে হঠাৎ করে একটা মানে কানের পাশে একটু লাল হয়ে গেছিল। তো তারপরে 10 থেকে 15 মিনিটের মধ্যে পুরো বডিতে মানে র্যাশ হয়ে ছোট ছোট হয়ে একদম গলা, দুই পাশে লাল হয়ে ভরে উঠছে। মানে ভিতরে পুরো বডিটা হয়ে গেছে। আর এখানে যেখানে আমরা সব জায়গাতে একদম মানে অনেক গরম হয়েছিল, মনে হচ্ছে যে বার্নের মতো। তো আমরা করার পরে ডাক্তারের সাথে নিয়ে যাই। তো উনি বললো যে এটা হাতেরও ইয়ে থাকতে পারে বা কোন রকম অ্যালার্জি কিছু, কিন্তু ওর হাম হওয়ার কোন রকম ছিল না। যেমন হাঁচি, কাশি, করা, নাক দিয়ে করা, এরকম কোন রকম লক্ষণ ছিল না। শুধু র্যাশটা হয়ে পুরো বডিতে ভরে যাচ্ছিল। তো এখন জ্বর, আর ওই র্যাশ গুলো একটু কমছে, কিন্তু জ্বরটা আর পেটে একটু মানে দানা দানা দেখা দিচ্ছে। তো এই পরিপ্রেক্ষিতে করা উচিত মানে সে করতে চাচ্ছি।
আপনার বাচ্চার যে লক্ষণগুলো বললেন, আসলে হামের নির্দিষ্ট লক্ষণ থাকে, জ্বর থাকে। জ্বরের 4 দিনের দিন আসলে সমস্ত শরীরে র্যাশ বের হয়। প্রথমে আমাদের চুলের গোড়ায়, কানের পিছনে, সমস্ত মুখমণ্ডল, এবং এই র্যাশটা সম্পূর্ণ হতে 5 দিন, একদম একদিনের মধ্যে সমস্ত শরীরে ছড়িয়ে যাবে না। তা সেই ক্ষেত্রে আপনার বাচ্চার লক্ষণগুলো দেখে আমাদের মনে হচ্ছে না যে এটা হামে অ্যাকচুয়ালি জ্বরের সাথে কাশি থাকবে, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া, এই 3টা একসাথেও থাকতে পারে, অথবা যে কোনো একটা অবশ্যই থাকবে। কিন্তু আপনার বাচ্চার যে লক্ষণ আমাদের বললেন, ওর হামের লক্ষণগুলোর সাথে মিলছে না। অনেক সময় অ্যালার্জির কারণেও হাম হতে পারে। আপনি কি আপনার বাচ্চাকে বুকের দুধ খাওয়ান? বাচ্চাকে কি আপনি ব্রেস্ট ফিডিং করান? বুকের দুধ কি খাওয়ান? না, ও ব্রেস্ট ফিডিং করে না। ব্রেস্ট ফিডিং করে না ম্যাডাম। আচ্ছা, ওর এখন বর্তমানে জ্বর ছিল, দুপুরে আমি জ্বর মাপলাম তখন 102 উপরে ছিল। যার ফলে আমাকে ডাক্তার সাজেস্ট করছিল যে নাপা খাওয়ালে 1.5 চামচ করে নাপা খাওয়াইতে বলছিল। তো আমি আবার ওকে নাপাটা খাওয়াইছিলাম, জ্বর যখন ছিল। আপনার বাচ্চার গতকাল থেকে র্যাশ বের হয়েছে, আজকেও কি র্যাশ আরো বের হচ্ছে, নাকি র্যাশ বের হওয়াটা থেমে গেছে? না, ওর এখন র্যাশ বের হওয়া থেমে গেছে। হ্যাঁ, হামের র্যাশ আসলে একদিনের মধ্যে সমস্ত শরীরে অ্যাপিয়ার করে না। আমার কাছে মনে হচ্ছে কোনো একটা কারণে, বাচ্চার অ্যালার্জিক কারণ, শুধু তো ডাস্ট অ্যালার্জি হতে পারে, আবার ক্লথ থেকে আপনি কোন জামা কাপড় পরিয়েছেন, সিনথেটিক কিছু কিনা, কাপড়টা ঠিক মতো প্রিজার্ভ করা ছিল কিনা, সাথে জায়গায় ছিল কিনা, সেগুলো ইম্পর্টেন্ট ইস্যু। অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা আবার হামের বিষয়ে চলে আসি। এবার যেটা জানতে চাইবো ম্যাডাম, কতদিন পর্যন্ত আসলে যখন একটা বাচ্চার হাম হয় সে আসলে ছোঁয়াচে কিংবা কন্টাজিয়াস থাকে? হামের র্যাশ ওঠার 4 দিন আগে থেকে শুরু করে সে কন্টাজিয়াস থাকে, এবং হামের র্যাশ ওঠার পরে 4 থেকে 6 দিন পর্যন্ত কন্টাজিয়াস থাকে। হাম হলে আসলে কি কি ধরনের কমপ্লিকেশন কিংবা জটিলতা হতে পারে একটি শিশুর? হাম হলে আমাদের কমপ্লিকেশনস নিউমোনিয়া, ডায়রিয়ার সাথে পানি শূন্যতা দেখা দেয়, তারপরে মুখে ঘা, তারপরে চোখে রাতকানা বলি, যেহেতু ভিটামিন এ ডেফিসিয়েন্সি, মারাত্মক ভিটামিন এ ডেফিসিয়েন্সি হয়, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন হয়, এনকেফালাইটিস, এবং রিমোট কমপ্লিকেশনসের মধ্যে সাবঅ্যাকিউট স্ক্লেরোজিং প্যানএনকেফালাইটিস, এই কমপ্লিকেশনসগুলো হয়। ম্যাডাম, এই যে আপনাদের কাছে বাচ্চারা এখন হাম নিয়ে আসছে, কি ধরনের ম্যানেজমেন্ট আপনারা দিচ্ছেন? আমাদের কাছে, আমি ঢাকা মেডিকেল কলেজে, আমাদের যেহেতু পেশেন্ট বার্ডেন অনেক বেশি, যেমন আমার ওয়ার্ডে 21-22টা বেড, পেশেন্ট থাকে অ্যাভারেজ 100। তাহলে এত পেশেন্টের মধ্যে যদি আমি হামের পেশেন্ট রাখি, তাহলে আমার খুব দ্রুত ছড়িয়ে যাবে প্রত্যেকে, কারণ হসপিটালে যে বাচ্চাগুলো থাকে সেগুলো খুবই অসুস্থ বাচ্চা, আর একজন আক্রান্ত পেশেন্ট 18 জনকে আক্রান্ত করতে পারে খুব দ্রুত সাথে। হামের ভাইরাসটা আমাদের বাতাসে 2 ঘন্টা পর্যন্ত পারসিস্ট করে। সেই জন্য আমরা আমাদের ডিরেক্টর পরিচালকের সাথে বসেছিলাম যে আমরা আসলে এখানে অ্যাডমিশন দিতে পারছি না, আমরা 1 বছরের নিচে বাচ্চা হলে আমরা শিশু হসপিটালে ট্রান্সফার করছি, আর 1 বছরের উপরে হলে ডিএনসিসি হাসপাতালে ট্রান্সফার করছি। তারপরেও কথা থেকে যাচ্ছে যে আমার ভর্তিকৃত বাচ্চারাও তো হাম হতে পারে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা আমাদের পরিচালকের সাথে কথা বলে আমাদের 2টা কেবিন, ডাবল কেবিন, ওখানে আমাদের 8টা বেড আছে হামের জন্য ডেডিকেটেড, ওখানে আমরা আমাদের ভর্তিকৃত পেশেন্ট যদি হাম মনে করি আমরা ওখানে ট্রান্সফার করছি। আবার বাইরে থেকে আসলেও যে পেশেন্ট খুব খারাপ আর ট্রান্সফার করা যাচ্ছে না, সেই পেশেন্টগুলোকেও ভর্তি রাখছি। আর হাম তো আসলে 100% ক্ষেত্রেই সিভিয়ার হবে না, মোস্ট অফ দ্য কেস আমরা বাসাতেই ম্যানেজ করে ফেলতে পারি। জ্বরের জন্য প্যারাসিটামল, হাইড্রেশন মেনটেন করা, নিউট্রিশাস ফুড, ভিটামিন এ সাপ্লিমেন্টেশন, এগুলোতেই আসলে। আর মোস্ট ইম্পর্টেন্ট আইসোলেশন, আইসোলেশন, আইসোলেশন। স্কুল গোয়িং বাচ্চা যদি থাকে, তার হাম হয়, তাহলে সেক্ষেত্রে আমরা মাকে বলে দিই 6 দিন পর্যন্ত সে স্কুলে যাবে না, র্যাশ অ্যাপিয়ার করা পর্যন্ত, তাহলে আমাদের স্প্রেডটা কমে যাবে। একটা মানে সে বাচ্চাটাকে আলাদা রাখতে বলি, একটা আলাদা ঘরে রাখতে বলি।
মানে এবার জানতে চাইবো আপনারা ভ্যাকসিন দিচ্ছেন হামের জন্য, তো কাদেরকে ভ্যাকসিন দিচ্ছেন? এখন যে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে, যেহেতু এবার আউটব্রেক কিছু কিছু হটস্পট আছে, বাংলাদেশ সরকার আমাদের 30টা উপজেলাতে, 18টা ডিস্ট্রিক্টে 30টা উপজেলাতে ফার্স্ট শুরু করেছেন 5 তারিখ থেকে এই মাসের। তা ওখানে যেটা করা হচ্ছে যে আমাদের 6 মাস বয়স থেকে 59 মান্থ পর্যন্ত আমরা সব বাচ্চাকে হামের টিকা দিচ্ছি। ম্যাম, যাদের আগের ভ্যাকসিন দেওয়া হয়েছে তারাও কি ভ্যাকসিন দিবে? আসলে সবার মনে প্রশ্ন, কে ভ্যাকসিন দিবে, কে ভ্যাকসিন দিবেন, এটা একটা কনফিউশন রয়েছে। আসলে আমাদের ভ্যাকসিনেশন শিডিউলে 9 মান্থ কমপ্লিট হওয়ার পর আমরা ফার্স্ট ভ্যাকসিন দিই এবং 15 মান্থে যে আমরা সেকেন্ড ভ্যাকসিন দিই। আমাদের ভ্যাকসিনের আমরা যদি 100 জন বাচ্চাকে ভ্যাকসিন দিই, তার মানে এই না যে 100 জনই প্রোটেক্টেড হয়ে গেল। ফার্স্ট ভ্যাকসিন দেওয়ার পরে 85 to 90% প্রোটেক্টেড থাকে, রেস্ট অফ দ্য পার্ট কিন্তু আনপ্রোটেক্টেড থাকে বা ইমিউন রেসপন্সটা অত রোবাস্ট হয় না। 2টা ভ্যাকসিন পাওয়ার পরে আমাদের প্রোটেকশন লেভেল চলে যায় 97 to 99%। সুতরাং যে কিছু যে আনপ্রোটেক্টেড থেকে যাচ্ছে, যারা সহজেই আক্রান্ত হয়ে যাবে, সেই জন্য আমাদের মানে আমাদের একটা স্ট্র্যাটেজি যে আমরা সব বাচ্চাকে ভ্যাকসিন দিব। কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে, সে যদি 5 দিন আগে বা 15 দিন আগে একটা তার লাস্ট ডোজটা পেয়ে যায়, তাহলে কিন্তু আমরা তখন ভ্যাকসিন দিব না। 2টা ভ্যাকসিনের মধ্যে মিনিমাম গ্যাপ রাখতে হয় 4 উইকস। অনেক সুন্দর বলেছেন ম্যাডাম, আশা করি আমাদের দর্শকরা বুঝতে পারছেন। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, জি আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। ভাইয়ের হাম হয়েছে, ভাইয়ের বয়স কত? 8 বছর হয়েছে। ম্যাডাম, হাম হয়েছে কিভাবে ভালো করবে আপনি একটু বলে দিতেন? 8 বছর হয়েছে বয়স, হাম হয়েছে। হামের আমরা মারাত্মক লক্ষণগুলো যদি কিছু চিহ্নিত করেছি, যেটা হলো শ্বাসকষ্ট যদি হয় এবং ডায়রিয়ার সাথে সিভিয়ার ডিহাইড্রেশন, মানে পানিশূন্যতা, মারাত্মক পানিশূন্যতা থাকে, বাচ্চা লেথার্জিক, মানে বাচ্চা একদম নীরব হয়ে গিয়েছে, বাচ্চা বারে বারে বমি করছে, বা বাচ্চা 6 ঘন্টা পেশাব না করলে বা বাচ্চার খিঁচুনি হলে, এইসব বাচ্চাগুলোকে আমরা ভর্তি হতে বলবো। তাছাড়া শুধু হাম নিয়ে একটা বাচ্চা বাসাতেই সে থাকতে পারে। তার জ্বরের জন্য সে প্যারাসিটামল খাবে, নিউট্রিশিয়াস ডায়েট খাবে, পানি খাবে এবং ভিটামিন এ সাপ্লিমেন্টেশন। সুন্দর বলেছেন ম্যাডাম। এবার জানতে চাইবো, ভ্যাকসিন নিয়ে কথা বলবো, যে ভ্যাকসিন নিয়ে কোনো মিথ কিংবা কুসংস্কার কি রয়েছে কিনা, যেটা কিনা আপনারা ফেস করে থাকেন? ভ্যাকসিন নিয়ে আসলে মাঝখানে একটা জিনিস হয়েছে কি, আমাদের এই কোভিডের ইন্টারাপশনের পরে অনেকেরই ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে তাদের সচেতনতাটা অনেক কমে গিয়েছে। ইভেন আমরা দেখেছি যে আমাদের অনেক অনেক সচেতন মানুষও এমন অসচেতন কাজ করেছেন যেটার কোনো আসলে সমাধান নাই। দেখা গেছে কারো 3টা বাচ্চা, সে একটাকেও কোনো ভ্যাকসিন দেয়নি। আমরা আমার ঢাকা মেডিকেল কলেজে এবং প্র্যাকটিসে যে পেশেন্টগুলো দেখছি, দেখা যাচ্ছে যে অনেক 40% ক্ষেত্রে 2টা ভ্যাকসিন নেয়নি, দেখা গেছে যে 60% ক্ষেত্রে একটা ভ্যাকসিন নেয়নি। এরকম ড্রপ আউটের চান্স অনেক আছে। তো এই আমাদের এই ডিজিজটাকে কমব্যাট করতে গেলে আমাদের ভ্যাকসিনেশন শিডিউলে সমস্ত ভ্যাকসিন যে কয়টা ডোজ আছে সব নিতে হবে। আর ভ্যাকসিনের যে মিথগুলো আছে, এগুলো আসলে সঠিক না। একটা ভ্যাকসিন দেওয়ার পরে জ্বর আসতেই পারে, কিন্তু হাম আমাদের ইমিউন সিস্টেমকে যেভাবে ডিস্ট্রয় করে, ইমিডিয়েটলি তো আমাদের অনেক ক্ষতি করে। এছাড়াও দীর্ঘমেয়াদী ক্ষতি আছে, যে আমাদের আমাদের যে আগে যে অসুখ বিসুখগুলো যেটা হয়েছিল, ডেঙ্গি ফিভার বা টিউবারকুলোসিসের জন্য ভ্যাকসিনের জন্য আমাদের যে মেমোরি সেলগুলো আছে, সেই মেমোরি সেলগুলোকে ডিস্ট্রয় করে দিয়ে সেই ডিজিজগুলোকে রিঅ্যাক্টিভেট করে। তাই এই জন্য ভ্যাকসিনটা হলো সেফ, এই মিথগুলো সঠিক না। ম্যাডামের কাছে এবার জানতে চাইবো যে ভবিষ্যতে যদি আমরা চাই যে হাম প্রাদুর্ভাব না আসুক, কোনো মহামারী না হোক, তো সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়?
হাম প্রাদুর্ভাব না আসুক সেই জন্য আমাদের রুটিন ভ্যাকসিনেশন প্রোগ্রামটাকে সাকসেসফুল করতে হবে, এটাকে এনশিওর করতে হবে। হার্ড টু রিচ এরিয়াতে ভ্যাকসিনেশন এনশিওর করতে হবে, স্লাম এরিয়াতে ভ্যাকসিনেশন এনশিওর করতে হবে। আমাদের মাঝে মাঝে পিরিয়ডিক্যালি সাপ্লিমেন্টারি ভ্যাকসিনেশন প্রোগ্রামটা এনশিওর করতে হবে, এবং যে বাচ্চাগুলো মায়ের বুকের দুধ খায় সেই বাচ্চাগুলো মায়ের বুকের দুধ খাবে 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ, 2 বছর পর্যন্ত বুকের দুধের সে পাশে অন্যান্য পারিবারিক খাবার খাবে। আর বড় বাচ্চারা নিউট্রিশাস ডায়েট, কারণ আমাদের ভ্যাকসিনের জন্য কিন্তু আমাদের যেটা কি ভ্যাকসিন তো একটা প্রোটিন, মানে ইমিউন অ্যান্টিবডিটাকে, এটা প্রোটিন, আমাদের প্রোটিনটাকে এনশিওর করতে হবে। নিউট্রিশাস ডায়েট, হেলদি লাইফস্টাইল। সুন্দর বলেছেন ম্যাডাম। ইপিআইতে আমাদের বাংলাদেশ খুব ভালো করেছে। কি কি ভ্যাকসিন দেয়া হয় এই ইপিআইতে? ইপিআইতে তো আমাদের এখনো পর্যন্ত 10টা ডিজিজের এগেনস্টে ভ্যাকসিন দেওয়া হয়। অতি শীঘ্র আমাদের টাইফয়েড ভ্যাকসিনটাও অ্যাড হবে, এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের এগেনস্টে ভ্যাকসিনটা অ্যাড হবে। তা আমাদের তো ইপিআইয়ের জন্য তো আমরা অ্যাওয়ার্ডও পেয়েছি। আমাদের বাংলাদেশ সরকার ইপিআইতে সাকসেসফুল কভারেজ ভালোর জন্য আমরা কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছি। কিন্তু হয় কি কখনো কখনো, যেমন আমাদের ফার্স্ট ওয়ার্ল্ডগুলা ইউএসএ মিজলস 2000-এ এলিমিনেট হয়ে গিয়েছিল, কিন্তু এলিমিনেশনের পরেও 2014 এবং 2019 সালে ইউএসএতে কিন্তু আউটব্রেক হয়েছে। সুতরাং এগুলো আসলে সবসময় সাস্টেইন থাকে না, অনেক কারণ থাকে সেইগুলার, মানে এগুলোর সাথে রেসপন্সিবল। ম্যাডাম, আর বারবার ব্রেস্ট ফিডিং এর কথা আসছে, যে হামের ক্ষেত্রেও যদি বাচ্চা যদি ব্রেস্ট ফিড করানো হয়ে থাকে সেক্ষেত্রে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে, মেজাজ কম হবে। তো ব্রেস্ট ফিডিং এর গুরুত্ব সম্পর্কে যদি একটু বলতেন। আসলে ব্রেস্ট ফিডিং এর গুরুত্ব অপরিসীম, এটা আসলে বলে শেষ করা যাবে না। কারণ ব্রেস্ট ফিডিং এ আমরা যেটা বলি যে আমরা যে শাল দুধটা মাকে জন্মের পরপরই শাল দুধটা দিতে বলি, আমরা বলি এটা বাচ্চার জীবনের প্রথম টিকা। এই শাল দুধটা দিলে সে তার সমস্ত অ্যান্টিবডিগুলা, লাইফ সেলগুলা পাচ্ছে, এবং যেটা হয় পাওয়ার পরে আমাদের মিকোনিয়াম পাস করে আর্লি। জন্ডিসের তীব্রতা, বাচ্চা জন্মের পরে যে জন্ডিস হয় সে তীব্রতাটাও কমে যায়, আর এটা ইজিলি অ্যাভেলেবল। আর মায়ের বুকের দুধে যে ইমিউনোগ্লোবুলিন এ, এটা আমাদের মিউকোজাকে প্রোটেক্ট করতেছে, আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এবং ডায়রিয়ার চান্স 8 times to 16 times ইনসিডেন্স কমে যায় নন ব্রেস্টফিড বেবিদের চাইতে। আমাদের বুকের দুধে যে আয়রন আছে সেটার সহজ পাচ্য, আমাদের এনিমিয়ার চান্সও কমে যায়। যেমন ইনফ্যান্ট ফর্মুলা বা কাউস মিল্ক খেলে যেমন এনিমিয়ার হয়। রোগ প্রতিরোধক যতই বলুক আমাদের দুধ কোম্পানিগুলো ফর্টিফাইড মিল্ক, আসলে অ্যাকচুয়ালি এটা ঠিক না। ওইটা তো মানে লাইফ সেলগুলো থাকছে না। ব্রেস্ট মিল্কের ম্যাক্রোফেজ থাকে, ল্যাক্টোফেরিন থাকে, আইজিএ থাকে, এগুলো তো ওরা প্রোভাইড করতে পারবে না। সেজন্য ব্রেস্ট ফিডিং বাচ্চার রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। আপনারা কি মিজলসের সাথে নিউমোনিয়া পাচ্ছেন কিনা? হ্যাঁ, মিজলসের সাথে নিউমোনিয়া পাচ্ছি। তো সেক্ষেত্রে আপনারা কি ধরনের ম্যানেজমেন্ট দিচ্ছেন? মিজলসের ক্ষেত্রে নিউমোনিয়া পাইলে আমাদের জন্য খুবই অ্যাওয়ার থাকতে হয় যে নিউমোনিয়াটা, কারণ মিজলস ভাইরাস ইটসেলফ কজেস জায়ান্ট সেল নিউমোনিয়া, অ্যান্ড এরপরে কি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। ইভেন আমরা তো আসলে ওয়ার্ল্ড ওয়াইড মানে 1/3 পিপলই ইনফেক্টেড উইথ টিউবারকুলোসিস। মিজলস ভাইরাস আমাদের ইমিউন সিস্টেমকে ডিস্ট্রয় করে, এটা আবার টিউবারকুলোসিস রিঅ্যাক্টিভেট করে। আমরা কিন্তু আমাদের ওয়ার্ডে একটা বাচ্চা পেয়েছি, 8 মাস বয়সের বাচ্চা, 6 মাস বয়সে তার মেজলস হয়েছে। এখন তার পরবর্তীতে তার রিপিটেডলি নিউমোনিয়া নিয়ে হসপিটালাইজ হয়েছে, এবং লাস্ট 13 ডেজ তার কনভালশন নিয়ে আসছে, তার ডিসেমিনেটেড টিউবারকুলার মেনিনজাইটিস হয়েছে নিউমোনিয়ার সাথে। হ্যাঁ, তাহলে এখান থেকে একদম এভিডেন্স বেস যে আমাদের মেজলস আমাদের পুরানো ইনফেকশনগুলোকে রিঅ্যাক্টিভেট করে। আমরা তো এভরিওয়ানই মানে ইনফেক্টেড মানেই তো ডিজিজ না, কিন্তু আমাদের ইমিউন সিস্টেমকে এমন ডিস্ট্রয় করে সেই ডিজিজটা ফ্লায়ার আপ করে এবং সিভিয়ার ফর্মে। ম্যাডাম, ডায়রিয়া নিয়ে যদি কিছু বলতেন, শিশুদের ডায়রিয়া নিয়ে, সেক্ষেত্রে আমাদের কি করণীয় আমরা যদি কমাতে চাই? শিশুদের ডায়রিয়া নিয়ে কিছু করণীয় যেটা আছে সেটা হলো যে ডায়রিয়াতে আমাদের পানি শূন্যতা দেখা দেয়, আমাদের ফ্লুইড
অ্যান্ড ইলেকট্রোলাইট রিপ্লেসমেন্টটাই হলো দি ম্যানেজমেন্ট। এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, কারণ সবার আমাদের একটা ধারণা যে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিলে হয়তো ডায়রিয়াটা কমে যাবে। ডায়রিয়ার জন্য অ্যান্টিবায়োটিক আসলে মোস্ট ইম্পর্টেন্ট না। ডায়রিয়ার মৃত্যু কারণ হলো পানি শূন্যতা। পানি শূন্যতা হলে তারপরে একের পর এক ইভেন্টগুলো ঘটতে থাকে, রেনাল ফেলিওর হয়, সেপ্টিসেমিয়া হয়, মারাত্মক আকার ধারণ করে। তো সেই ক্ষেত্রে বাচ্চারা যখন যখন একদম ছোট শিশু, একদম নিউবর্ন ডায়রিয়া হচ্ছে, তো আমাদের করণীয়টা কি হবে? কখন আমরা হসপিটালে যাব, কখন আমরা আসলে বাসায় ম্যানেজমেন্ট দিব? আমরা আসলে ডায়রিয়া হলেই বলবো যে আপনি মায়ের বুকের দুধ, যে বাচ্চাগুলো মানে মায়ের বুকের দুধ খায় তাদেরকে ঘন ঘন মায়ের বুকের দুধ খেতে বলবো, সাথে ওআরএস দিতে বলবো। সেটা হলো তার ওজন অনুযায়ী। আমরা 50 to 100 ml এক থেকে 2 বছর বয়স পর্যন্ত বলি, তারপরে আবার বাড়ায়। মানে আমরা যেটা বলি যে পানি শূন্যতার উপর যদি সাম ডিহাইড্রেশন থাকে 75 ml পার কেজি হিসাবে আমরা ফ্লুইডটা ক্যালকুলেট করি, করে ওইভাবে করে 4 ঘন্টার মধ্যে রিপ্লেস করতে বলি। আর সিভিয়ার হলে সেক্ষেত্রে তো আমাদের হসপিটালাইজ করতে হবে। যখন মোর দেন 10% ফ্লুইড লস হয় সেক্ষেত্রে আমাদের 100 ml পার কেজি করে ফ্লুইড দিতে হয়। আর পানি শূন্যতা মারাত্মক হলে রেনাল ফেলিওর ডেভেলপ করে। রেনাল ফেলিওর হলে সেটার ম্যানেজমেন্টটা তো খুব ডিফিকাল্ট। সেই জন্য আমরা হামের ব্যাপারে একটা ইম্পর্টেন্ট রেড ফ্ল্যাগ সাইন বলি যে ইফ দেয়ার ইজ নো ইউরিন ফর 6 আওয়ার্স তখনই হসপিটালাইজ হতে হবে, অবশ্যই হসপিটালাইজ হতে হবে। ম্যাডামের কাছে এবার নিউট্রিশন নিয়ে জানতে চাইবো, শিশুদের নিউট্রিশন নিয়ে যদি কিছু বলেন। শিশুদের নিউট্রিশন যেটা হলো যে নবজাতক জন্মের পরে সে মায়ের বুকের দুধ খাবে। প্রথম 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাবে। 6 মাসের পর থেকে সে অন্যান্য পুষ্টিকর খাবার খাবে। যেমন আমরা 6 মাসের পরে পারিবারিক খাবারগুলাই, যেমন নরম করে ভাত, ঘন ডাল, মাছ দিতে পারে, অথবা হালুয়া। হালুয়া হলো এনার্জি ডেন্স থাকে। হালুয়াতে একটু ঘি থাকবে, তারপরে হয়তো সুগার থাকে। আসলে এনার্জি ডেন্স খাবার খাবে। হ্যাঁ, এবং ফ্রেশ ফ্রুট বলতে যে বাচ্চা ছোট তার উপযোগী খাবার দিতে হবে। যেমন পাকা পেঁপে, পাকা আম, যে সময় যে সিজনটা থাকে, হ্যাঁ, কালারফুল ফুডগুলা দিবে, যেগুলো ভিটামিন এ রিচ, সেই খাবারগুলা দিবে। আর মাদের একটা টেন্ডেন্সি থাকে যেটা হলো ফ্রুট জুসে কিন্তু আমাদের আসলে ফাইবার থাকে না, সেখানে কনস্টিপেশনের চান্সটা বেড়ে যায়। বাচ্চাদের কনস্টিপেশন নিয়ে কিন্তু ম্যাডাম অনেক সময় মানে শুধুমাত্র পেটের ব্যথা নিয়ে অনেক বাচ্চারা কমপ্লেইন আসে, শুধু পেটের ব্যথা। তো কনস্টিপেশন কতটা প্রবলেম করতে পারে একটা ছোট শিশুর জন্য, আপনি যেটা বলছিলেন? আসলে কনস্টিপেশনটা আমরা ইজিলি ম্যানেজ করতে পারি, যেটা হলো যে আমরা ফাইবারযুক্ত খাবার যদি খাওয়াই, আমরা ফ্রুটস খাওয়ালে ফ্রুটসটা সে হোল ফ্রুটসটাই খাবে। একটু নরম, বাচ্চারা তো স্বভাবতই তাদের নরম খাবারটা দিতে হবে। যে ফ্রুটসগুলো যেন একদম পাকা পেঁপে, পাকা কলাটা একটু কচলিয়ে দেওয়া, পাকা আম, এই ফ্রুটসগুলা খাবে। এখন তো আমাদের ট্রেন্ড হয়েছে মারা অ্যাপেল পিউরি খাওয়াতে চায়, কিন্তু এটা আসলে আমার নিজের একটু আমি সংশয়ে থাকি যে এটাতে পুষ্টিগুণ কতটা থাকে, কারণ সেটা তো মানে চুলাই করা হচ্ছে। আমাদের আলাদা সব ওয়াটার সলিউবল ভিটামিনগুলো তো হিটে ডিস্ট্রয় হয়ে যায়। ঠিক আছে, এই টেন্ডেন্সিগুলো। কমলা খাবে, তারপরে মালটা খাবে, আঙ্গুর খাবে, ফ্রেশ ফ্রুটসগুলো সে খাবে, ফ্রুটসগুলা, পেয়ারা। ম্যাডামের কাছে এবার জানতে চাইবো যে বাচ্চাদের মেন্টাল হেলথ, ইদানিং এটার উপর আসলে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে এবং বাচ্চারা বাইরে খেলতে যাচ্ছে কম, ডিভাইস নিয়ে থাকে বেশি, এই বিষয়টিতে কিছু বলতেন ম্যাডাম? মেন্টাল হেলথটা তো আসলে অত্যন্ত প্রয়োজন। আমাদের যে কাজটা হচ্ছে আজকাল মারা কর্মজীবী, অধিকাংশ মা কর্মজীবী। সেই জন্য যে ব্যাপারটা হয় যে মারা চায় যে খুব তাড়াতাড়ি বাচ্চা খেয়ে ফেলবে, একটা মোবাইল মানে কার্টুন দেখায়, ঝটপট খাওয়াই দেয়। এতে বাচ্চা নিজেও বুঝে না কি খাবার খাচ্ছে, তার নিজের চয়েসও ডেভেলপ করে না। এটা ঠিক না। আবার আমরা বাচ্চাদের সাথে গল্পও কম করি। আমরা যদি বাচ্চাদের সাথে কথা বলি, তাকে আমরা দেখা যায় যে অনেক সময় না তো নাই,
কিন্তু আমাকে বাচ্চাকে মেজাজটা বুঝিয়ে তাকে ফলো ঠিক আছে, তাকে আমরা ফলো করছি। করব। হ্যাঁ ম্যাডাম, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। একদম শেষ পর্যায়ে এসে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে আমাদের এই সময় যে মেজলসের একটা আউটব্রেক হলো, এটা অত্যন্ত ভয়াবহ ব্যাপার। এটা দেখে বোঝা যায় যে আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতাটা কতটা নাজুক হয়ে যাচ্ছে। এই জন্য আমরা এটার একমাত্র প্রতিরোধ করতে পারি আমরা যদি ভ্যাকসিন নিই। ভ্যাকসিন নিতেই হবে। আমাদের রুটিন ইমিউনাইজেশন শিডিউলে যে রেগুলার ভ্যাকসিনগুলো আছে সেই ভ্যাকসিন নিতে হবে, এবং এরপরে যে আমাদের পিরিয়ডিক্যালি যে সাপ্লিমেন্টারি প্রোগ্রামগুলো হয় সেই ভ্যাকসিনটাও নিতে হবে। এছাড়া যে বাচ্চাগুলো ছোট মায়ের বুকের দুধ খায় তারা মায়ের বুকের দুধ খাবে, এবং যারা বড় বাচ্চা তারা নিউট্রিশাস ডায়েট খাবে, হেলদি লাইফস্টাইল মেনটেন করবে, যেমন খেলাধুলা একটা বাচ্চার জীবনের জন্য অপরিহার্য। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা যেমন উপকৃত হয়েছেন তেমন সচেতন হবেন। তানিয়া, তোমাকেও অনেক ধন্যবাদ। এটিএনের দর্শকদেরও ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। সুধী দর্শক, আমরা যেটা জানলাম, হামের প্রকোপ যেমন বেড়েছে তার সমাধানও দেয়া হচ্ছে। সমাধান নিয়ে সুস্থ সুন্দর জীবন হবে প্রতিটি শিশুর। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য তথ্য নিয়ে। সেই পর্যন্ত সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।